পরম শান্তি। শূন্যতায় পূর্ণ হোক সকল শ্রোতার মন, প্রত্যেক হৃদয়ে প্রতিষ্ঠিত হোক শান্তির প্রতিটি ক্ষণ। এই কামনা নিয়ে শুরু করছি আজকের বিষয়, চেতনা বা কনসিয়াসনেস। আজকে আমরা চেতনা নিয়ে কিছু কথা বা আলোচনা করব এবং সঙ্গে বোঝার চেষ্টাও করব। চেতনা একটি অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক ধারণা, যা দর্শন, মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, এমনকি আধ্যাত্মিকতার ক্ষেত্রেও গভীর আলোচনার বিষয়। সহজভাবে বুঝতে গেলে চেতনা হলো নিজের এবং নিজের চারপাশের জগৎ সম্পর্কে অবগত থাকা বা সচেতন থাকা। তবে এই সরল সংজ্ঞার বাইরেও চেতনার অনেক স্তর এবং দিক রয়েছে। প্রথমত, চেতনার দিক বা স্তরগুলো কি কি একটু দেখে নেব, পরে একটি একটি করে বোঝার চেষ্টা করব। মোটামুটি ভাবে যদি দেখা যায়, 6টি পয়েন্ট আমরা খুব মোটা খুঁজে পাই। 1 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে সাবজেক্টিভিটি বা আত্মমাত্রিকতা। 2 নম্বর সেলফ অ্যাওয়ারনেস বা সচেতনতা। 3 নম্বর সেন্সিয়েন্স বা অনুভূতিশীলতা। 4 নম্বর ইউনিটি বা একাকীকরণ। 5 নম্বর ইন্টেনশনালিটি, উদ্দেশ্যমূলকতা। আর 6 নম্বর হচ্ছে ডাইনামিক ফ্লো বা গতিশীলতা। তবে আরো অসংখ্য বিষয় আছে। চেতনা তো একটি বিরাট এবং জটিল বিষয়। চেতনার আরো অনেক বিষয় আছে যেগুলো আলোচনার ভিত্তিতে বলতে বলতে হয়তো চলে আসতে পারে। তো আজকে আমরা চেতনার বিভিন্ন দিক ও স্তর নিয়ে আলোচনা ভিত্তিক একটু বোঝার চেষ্টা করব। তো চলুন চেতনার মূল বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলা যাক। সাবজেক্টিভিটি বা আত্মমাত্রিকতা। অবশ্য চেতনা সম্পূর্ণভাবে ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রতিটি মানুষ তার নিজের মতো করে জগৎকে অনুভব করে। হতে পারে আপনার নীল রং দেখার যে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার থেকে ভিন্ন, আর এই ভিন্ন অভিজ্ঞতাকে কলিয়া বলে। চেতনার আরেক স্তর হলো সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। চেতনা মানে শুধু কেবল বাইরের জগৎ সম্পর্কে সচেতন হওয়া নয়, বরং নিজের অস্তিত্ব, নিজের চিন্তা, অনুভূতি এবং স্মৃতি সম্পর্কেও সচেতন থাকা। তারপরে যেটি অনুভূতি এবং সংবেদনশীলতা চেতনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ব্যথা, আনন্দ, তারপরে আপনার ঠান্ডা, উষ্ণতা, গন্ধ ইত্যাদি অনুভব করার ক্ষমতায় পারদর্শী। তারপরে বিষয়টি যেটি একাকীকরণ, আমাদের বিভিন্ন সংবেদন যেমন দেখা, শোনা, স্পর্শ করা এবং চিন্তা ভাবনা একত্রিত হয়ে একটি মিশ্রিত অভিজ্ঞতার জন্ম দেয়। এই সমন্বিত অভিজ্ঞতাই আমাদের চেতনার মূল ভিত্তি। উদ্দেশ্যমূলকতা নিয়ে যদি কথা বলি, চেতনা প্রায়শই কোনো উদ্দেশ্য বা বস্তুর দিকে পরিচালিত হয়। যেমন যখন আমরা কোনো কিছু দেখি, তখন শুধুমাত্র অসংগঠিত আলোর ঝলকারি দেখি না, বরং তখন আমরা কোনো নির্দিষ্ট অবজেক্ট বা বস্তুকে দেখি। আর গতিশীলতার ব্যাপারে যদি কথা বলতে যাই, ডাইনামিক ফ্লো চেতনার স্থির নয়, এটি ঠিক, এটি প্রতিনিয়ত পরিবর্তন হয়। আমাদের চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতা ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, যা উইলিয়াম জেমস স্ট্রিম অফ কনসিয়াসনেস মানে চেতনার প্রবাহ বলে বর্ণনা করেছেন আর কি। চেতনার বিভিন্ন স্তর চেতনাকে শুধুমাত্র অন বা অফ সুইচের মতো ভাবলে ভুল হবে। এর বিভিন্ন স্তর এবং অবস্থা রয়েছে, যেটিকে আমরা সাধারণত জাগ্রত অবস্থা বলে থাকি। এটি আমাদের দৈনন্দিন জীবনের সচেতন থাকার অবস্থা, মানে যখন আমরা সম্পূর্ণ সজাগ থাকি এবং চারপাশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি। আবার ঘুমন্ত অবস্থায় চেতনার যে একটি ব্যাপার, সচেতনতার মাত্রা কমে যায় ঘুমন্ত অবস্থায়। তবে স্বপ্ন দেখার সময় এক ধরনের সচেতনতা থাকে। স্বপ্নে আমরা এক ভিন্ন ধরনের বাস্তবতার অভিজ্ঞতা লাভ করি, যা জাগ্রত অবস্থা থেকে সম্পূর্ণ আলাদা, আর সেটি চেতনার পরিবর্তিত অবস্থা বলাই যেতে পারে। আরেকটি বিষয় যেটি অল্টারড স্টেট অফ কনসিয়াসনেস, এটি মানে কখন হতে পারে, যখন ধ্যান, সম্মোহন, মাদক দ্রব্যের প্রভাবে বা অসুস্থতার কারণেও চেতনার এই ধরনের অবস্থা তৈরি হতে পারে। আর এই অবস্থায় উপলব্ধি, চিন্তা, ভাবনা এবং অনুভূতির পরিবর্তন হয়। আবার হায়ার স্টেট অফ কনসিয়াসনেস যেটাকে বলা হয় বা উচ্চতর চেতনার অবস্থা, এটি তখনই প্রতিফলিত হয় যখন আমরা আধ্যাত্মিক বা রহস্যময় অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সংযোগ স্থাপন করি, যেখানে ব্যক্তি গভীর আত্ম উপলব্ধি এবং বৃহত্তর বাস্তবতার সঙ্গে একত্ব অনুভব করেন। চেতনার উৎপত্তি ও প্রকৃতি নিয়ে একটি বিতর্কিত ভাব বহু যুগ ধরেই রয়েছে। চেতনা কিভাবে উদ্ভূত হয় এবং এর প্রকৃতি কি, তা নিয়ে বিজ্ঞানী ও দার্শনিকদের মধ্যে আজও বহু বিতর্ক বিদ্যমান। চেতনা কি শুধু মস্তিষ্কের কার্যকলাপের ফল, নাকি এটি মস্তিষ্ক থেকে স্বাধীন কোনো সত্তা?
এটি একটা প্রশ্ন আমাদের মনে, দার্শনিক এবং বিজ্ঞানদের মনে সদাই থেকে আছে। এই প্রশ্নটি দর্শনের অন্যতম প্রাচীন সমস্যা। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে চেতনা সম্পূর্ণরূপে মস্তিষ্কের নিউরাল কার্যকলাপের ফল। আবার কেউ কেউ মনে করেন যে এটি একটি উদ্ভূত বৈশিষ্ট্য বা শুধুমাত্র ভৌত উপাদানের যোগফল নয়। আবার যিনারা গবেষণামূলক তত্ত্ব নিয়ে কাজ করেন তারা মনে করেন যে মস্তিষ্ক একটি উন্নত কম্পিউটার এবং চেতনা হলো সেই কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল। আবার আইআইটি বা সম্মানিত তথ্য তত্ত্ব, ইন্টারগ্রেট ইনফরমেশন থিওরি যেটা বলছে আর কি, যে কোন সিস্টেমের চেতনা সেই সিস্টেমের তথ্যের সমন্বয় করার ক্ষমতার উপর নির্ভর করে। অর্থাৎ এটি সিস্টেমের উপাদানগুলি যত বেশি এবং বৈচিত্র্যপূর্ণ উপায়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তার চেতনা তত বেশি হতে পারে, এটি তাদের ধারণা। বিষয়টি একটি উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি তাহলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন ধরুন একটি পিঁপড়ের কলোনি, একটা পিঁপড়ের যে সোসাইটি, প্রতিটি পিঁপড়ে এককভাবে সাধারণ আচরণ করে, কিন্তু যখন তারা একসঙ্গে থাকে দেখবেন তখন একটি সুসংগঠিত সমাজ ব্যবস্থা তৈরি হয়। কলোনির এই সুশৃঙ্খল গঠন এবং সম্মিলিত বুদ্ধিমত্তা প্রতিটি পিঁপড়ের ব্যক্তিগত বৈশিষ্ট্যের চেয়ে অনেক বেশি জটিল। উদ্ভূত বৈশিষ্ট্যগুলি প্রমাণ করে যে একটি সম্পূর্ণ ব্যবস্থার আচরণ তার ক্ষুদ্রতম উপাদানগুলির আচরণের যোগফলের চেয়েও বেশি কিছু। পাশাপাশি কোয়ান্টাম চেতনা, কোয়ান্টাম কনসিয়াসনেস, যেটি কিছু বিতর্কিত তত্ত্ব প্রস্তাব করেন যে কোয়ান্টাম বলবিদ্যা চেতনার উৎপত্তিতে একটি ভূমিকা পালন করেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আর বিশেষভাবে চেতনার যে গুরুত্ব, চেতনা আমাদের মানব অভিজ্ঞতা এবং অস্তিত্বের কেন্দ্রে রয়েছে। এটি আমাদের শেখায় মনে রাখার বিষয়, সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়গুলো, আবেগ অনুভব করা এবং বিশ্বের সাথে যে সংযোগ স্থাপনের ক্ষমতা দেয় এই চেতনা। সংস্কৃতি, শিল্পী, সাহিত্য এবং আধ্যাত্মিকতার চেতনার গভীর প্রভাব রয়েছে, যা মানব জাতির অস্তিত্বের অর্থ এবং উদ্দেশ্য বোঝার জন্য অপরিহার্য। চেতনার সম্পর্কে আমাদের জ্ঞান এখনো সীমিত, তবে এটি বিজ্ঞান ও দর্শনের অন্যতম আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং ক্ষেত্র হিসেবে রয়ে গেছে। ভবিষ্যতে এই বিষয়ে আরো অনেক নতুন আবিষ্কারের সম্ভাবনা হয়তো রয়েছে। চেতনার বিষয়ে আরো গভীরে গেলে আমরা যে বিষয়গুলো মুখোমুখি হই সেগুলো আধুনিক বিজ্ঞান ও দর্শনের অন্যতম চ্যালেঞ্জ। শুধু কি এবং কেন নয়, বরং কিভাবে এবং কোথায় এর মতো প্রশ্নগুলো সামনে চলে আসে। ডেভিড চার্লস নামক একজন দার্শনিক ছিলেন। উনি চেতনার হার্ড প্রবলেম নিয়ে কথা বলতেন বা বলেছেন। ওনার মতে চেতনা মস্তিষ্কের সেই ভৌত প্রক্রিয়াগুলো ব্যক্তিগত আত্মমাত্রিক অভিজ্ঞতা তৈরি করে, মানে যেটাকে বলছে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। এর সহজ দিক বা ইজি প্রবলেম হলো মস্তিষ্ক কিভাবে তথ্য প্রক্রিয়া করে, কোনো বিষয় নিয়ে কিভাবে মনোযোগ দেয় এবং কিভাবে ঘুম থেকে জেগে ওঠে। স্নায়ুবিজ্ঞানরা এই প্রক্রিয়াগুলোর জন্য মস্তিষ্কের কোন অংশ বা কোন ধরনের কার্যকলাপ দায়ী তা শনাক্ত করতে পারেন। কিন্তু হার্ড প্রবলেমটি হলো কেন সেই ভৌত প্রক্রিয়াগুলোর ফলে আমাদের ভেতরের অনুভূতি, যেমন ধরুন লাল রং দেখার অনুভূতি, কোনো সুর শোনার আনন্দ বা কোনো বেদনা অনুভব করা অভিজ্ঞতা তৈরি হয়। কেন এটি শুধু একটি যান্ত্রিক বা রোবটিক প্রতিক্রিয়া নয়? এই প্রশ্নে কোনো সহজ উত্তর নেই, কেননা এটি চেতনা এবং মস্তিষ্কের শরীরবৃত্তীয় ভিত্তি। বিজ্ঞানীরা চেতনার সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের কার্যকলাপগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে। এগুলোকে বলা হয় নিউরাল কোয়ারলেস অফ কনসিয়াসনেস। যখন আমরা কোনো কিছু সম্পর্কে সচেতন হই তখন মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অঞ্চলে বিশেষ ধরনের কার্যকলাপ দেখা যায়। বিজ্ঞানীরা দেখেছেন যে যখন কোনো ব্যক্তি কোনো ছবি দেখে এবং সেই ছবিটির সম্পর্কে সচেতন হয় তখন মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স এবং অন্যান্য কিছু অংশে উচ্চ ফ্রিকোয়েন্সির গামা তরঙ্গ উৎপন্ন হয়। তখন ছবিটি দেখানো সত্ত্বেও ব্যক্তিটি সেটি সম্পর্কে সচেতন হয় না। যেমন খুব অল্প সময়ের জন্য দেখানো হলে তখন এই ধরনের তরঙ্গ তৈরি হয় না। এই এনসিসিএস থেকে আমরা বুঝতে পারি যে চেতনার সঙ্গে মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলের কার্যকলাপের সম্পর্ক আছে, কিন্তু এর থেকে এটি প্রমাণিত হয় না যে সেই কার্যকলাপই চেতনা। এটি অনেকটা আবহাওয়া পূর্বাভাস দেখে এটা বলে দেওয়ার মতো যে এটি বৃষ্টি, কিন্তু কেন সেই মেঘগুলো থেকে বৃষ্টি হয় তার ব্যাখ্যা এখানে থাকে না। তো চেতনার যে উদ্ভব, অনেকে মনে করেন যে চেতনা একটি ইমার্জেন্ট প্রপার্টি বা
উদ্ভূত বৈশিষ্ট্য। এর মানে হলো এটি ছোট্ট ছোট্ট উপাদানের, যেমন নিউরন কার্যকলাপের ফল, যা সেই উপাদানগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্যের চেয়ে অনেক বেশি জটিল। একটি সহজ উদাহরণ হলো পানি। হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উভয় স্বতন্ত্রভাবে ভিন্ন ধর্ম প্রদর্শন করে, কিন্তু যখন তারা একত্রিত হয় তখন পানি নামক সম্পূর্ণ ভিন্ন একটি বস্তু তৈরি হয়, যার ধর্মগুলো বলতে পারেন যেমন তরলতা, কোনো কিছুকে দ্রবীভূত করার ক্ষমতা হাইড্রোজেন ও অক্সিজেনের থেকে সম্পূর্ণ আলাদা। একইভাবে লক্ষ লক্ষ নিউরনের মধ্যে জটিল সংযোগ এবং কার্যকলাপের ফলে চেতনা নামক একটি অদ্ভুত বৈশিষ্ট্য তৈরি হয়। এই তত্ত্ব অনুসারে আপনি একটি নিউরনকে আলাদা করে চেতনার উৎস খুঁজে পাবেন না, ঠিক যেমন আপনি একটি হাইড্রোজেন পরমাণুকে আলাদা করে পানির বৈশিষ্ট্য পাবেন না। চেতনা এবং অস্তিত্বের যে প্রশ্ন, দর্শন এবং আধ্যাত্মিকতার গভীর স্তরে চেতনা শুধুমাত্র একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া নয়, এটি অস্তিত্বের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। নন ডুয়ালিটি মানে অদ্বৈতবাদ কিছু দর্শন অনুসারে কোনো ব্যক্তিগত চেতনা নেই, বরং একটি সর্বজনীন বা বিশ্বজনীন চেতনা, ইউনিভার্সাল কনসিয়াসনেস রয়েছে, যার অংশ হলো আমাদের ব্যক্তিগত চেতনা, আমাদের আমি বা আমার। এই ধারণাটি এক ধরনের মায়া বা ভ্রম বলতে পারে। প্যানসাইকিজম নামে যে তত্ত্বটি আছে, এই তত্ত্ব অনুসারে শুধুমাত্র মানুষ বা প্রাণীর নয়, বরং প্রতিটি বস্তু, এমনকি অণু পরমাণুরও মধ্যে চেতনার একটি মৌলিক রূপ বিদ্যমান। আমাদের মস্তিষ্ক সেই মৌলিক চেতনার ছোট্ট ছোট্ট অংশগুলোকে একত্রিত করে একটি জটিল রূপ তৈরি করে। এটি মন, দেহ সমস্যার একটি সম্ভাব্য সমাধান দিতে পারে, কারণ এখানে চেতনাকে ভৌত বিশ্বের অংশ হিসেবে ধরা হয়। চেতনার এই গভীর আলোচনাগুলো আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয় এবং এই মহাবিশ্বে আমাদের স্থান সম্পর্কে মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে। বিজ্ঞান যেমন একদিকে মস্তিষ্কের কার্যকলাপের গভীরে যাচ্ছে, দর্শন এবং আধ্যাত্মিকতা তেমনি চেতনার প্রকৃতির দার্শনিক এবং বিশ্বজনীন দিক দিয়ে অনুসন্ধান চালাচ্ছে। এই দুই ক্ষেত্রের সমন্বয়ে সম্ভবত আমরা ভবিষ্যতে চেতনার সম্পূর্ণ রহস্য উন্মোচন হয়তো করতে পারবো। তো যাই হোক, ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, আর হবেই না বা কেন, চেতনা বলে কথা। তো টেক কেয়ার, আপনারা সকলে ভালো থাকুন এই শুভ কামনা নিয়ে। তো টেক কেয়ার, আপনারা সকলে ভালো থাকুন এই শুভ কামনা নিয়ে আজকের আলোচনা সমাপ্ত করলাম। পরম শান্তি।